হড়বড়িয়ে এতগুলো কথা বলে তারপর থামে স্পর্শ। অন্যদিকে শাশুড়ি থেকে এসব শুনে হায়া অবাক হয়ে যায়। বুকটা কেমন ধক করে উঠছে তার। ফোন বের করে চেক করলে দেখে আসলেই তার ফোনটা বন্ধ। ইসরে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর একটা কারণে তার ফোনটা পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আর মনে ছিল না অন করতে। হায়া পা চালাতে শুরু করে, উদ্দেশ্য তাদের রুম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার মনে পড়ে পরীক্ষা শেষ করে বের হওয়ার সময়টার কথা। এক্সামের পর এক্সামের দিনগুলোতে বাসা থেকে কেউ না কেউ তাকে আর মেহেরিমাকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতো। আজও তার ব্যতিক্রম হয়নি। আশিয়ান আজ দিয়ে এসেছিল আর বলেছিল সেই নিতে আসবে। হায়া খুশি মনে মেহেরিমার সাথে পরীক্ষা দিতে চলে যায়। পরীক্ষা শেষ করে তার বের হতে একটু লেট হয় অন্য দিনের চেয়ে, কারণ সে তার আরেকটা সহপাঠীর সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তাই বাহিরে এসে দেখে না আছে মেহেরিমা আর না আছে আশিয়ান। তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে ফোন বের করে প্রথমে ফোন লাগায় মেহেরিমাকে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ফোনটা রিসিভ করে না মেহেরিমা। এমনটা খুবই রেয়ার তাদের ফ্রেন্ডশিপে। ইদানিং মেয়েটার ব্যবহারও তার কেমন অদ্ভুত লাগছে। ফোনটা একটু ঘাটাঘাটি করলে তার নজরে পড়ে মেহেরিমার মেসেজ, যেখানে সে লিখেছে, কিছু কেনাকাটা করা লাগবে, তাই আমি একাই চলে যাচ্ছি, টেনশন নিস না। মেসেজটা দেখে হায়ার রাগ হয়। তাকে সাথে করে নিয়ে গেলে কি হতো? মেহেরিমা একা একা রাস্তা পার হতে পারে না, ঘাবড়ে যায়। আজ একাই চলে গিয়েছে বলে তার একটু টেনশন হচ্ছে। হায়া এবার ভাবে তার বরটাকে ফোন দিয়ে জানা যাক সে কেন আসেনি। সে আশিয়ানের নাম্বারটা ডায়াল করে কানে ধরে। রিং হচ্ছিল, তখনই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ তার নাম ধরে ডেকে ওঠে। হায়া। হায়ার শরীরটা তরতরিয়ে কেঁপে ওঠে। কানে চেপে রাখা ফোনটা হাতের কাঁপাকাঁপিতে নিজেই পড়ে যায়। হায়ার ভয় হচ্ছে পেছনে ফিরে তাকাতে। সে পেছনে না ফিরে সেভাবেই দাঁড়িয়ে থাকে। লোকটি নিজেই হায়ার পেছন থেকে সামনে আসে, ঝুঁকে হায়ার ফোনটা উঠিয়ে এগিয়ে দেয় হায়ার দিকে। হায়ার চোখে চোখ রাখলে দেখতে পায় সেখানে তার জন্য একরাশ ভীতি, অস্বস্তি, অস্থিরতা। হায়ার চোখের এই ভীতি দেখে ফারাবির বুকটা হু হু করে ওঠে। হ্যাঁ, ব্যক্তিটি ফারাবি। ফারাবি ভাবে, আগে এই চোখে তার জন্য মুগ্ধ বা ভালোবাসার ছোঁয়া না থাকলেও এমন ভীতি তো ছিল না, তাহলে আজ এমনটা কেন? হায়া তখনও ফারাবির হাত থেকে নিজের ফোনটি নেয়নি। ফারাবি গলা খাকারি দেয়, শান্ত গলায় বলে, ফোনটা নাও। হায়ার যেন ধ্যানভঙ্গ হয়। সে চোখ সরিয়ে ফারাবির হাতের দিকে তাকায়, তারপর কাপা কাপা হাতে ফোনটা নিজের হাতে তুলে নেয়। ফোনের পাওয়ার অন বাটনটা প্রেস করলে দেখে ফোনটা মাটিতে পড়ে বন্ধ হয়ে গিয়েছে। হায়া ফোনটা অন করতে করতে ফারাবির সামনে থেকে চলে আসতে নিলে ফারাবি তার এক হাত খপ করে ধরে ফেলে। ফারাবির এমন হাত ধরায় হায়ার চোখ জোড়া অস্বাভাবিক রকমের বড় বড় হয়ে যায়। সেকেন্ডের ব্যবধানে হায়া আকুতি ভরা আর্জি শুনতে পায়। হায়া প্লিজ যেও না, কিছু কথা ছিল, প্লিজ কথাগুলো শুনো আমার। হায়া নিজের হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। অন্যার আঁচল দিয়ে জায়গাটা মুছতে মুছতে বলে, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি ভাইয়া। আপনি আবারও আমার গায়ে টাচ করেছেন। আপনার কি এইটুকু জানা নেই একটা মেয়ের গায়ে তার পারমিশন না নিয়ে হাত দেওয়া কতটা অসভ্যতম কাজ? আপনার মতো একজন নামি দামি ডক্টরের কাছে এমনটা কাম্য নয়। ফারাবি হায়ার কথা শুনে আহত হয়, স্মিত স্বরে বলে, সরি, আর কখনো হবে না। না হলেই ভালো। কথাটা বলে হায়া আবার হাঁটা দেয়, উদ্দেশ্য রিক্সা নিয়ে বাসায় পৌঁছানো। এরই মধ্যে ফারাবি দৌড়ে তার সামনে এসে তার পথ আটকায়। অনুনয় নিয়ে বলতে থাকে, হায়া, কয়েকটা কথা ছিল তোমার সাথে, প্লিজ কথাগুলো শুনে যাও। আমি কথাগুলো না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না, প্লিজ এই অনুরোধটা রাখো। হায়া ফারাবির অনুরোধ শুনে হায়া তার দিকে তাকায়। দেখতে পায় সুদর্শন লোকটি কিভাবে যত্নপরখ নিজেকে শেষ করে দিচ্ছে। চোখের নিচে কালো দাগগুলো তার নির্ঘুম রাতের সাক্ষী দিচ্ছে। উস্কো শুষ্ক চুল, এলোমেলো শার্ট, এসব যেন তার বেহাল অবস্থার কথা জানাচ্ছে হায়াকে। হায়া কঠোর গলায় মানা করতে চায় তাকে, কিন্তু গলায় দিয়ে বের হয় না নেতিবাচক কিছু। অজান্তেই বলে দেয়, বলেন কি বলবেন। ফারাবির সিগারেটে পুড়ে যাওয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে। হাসি মুখে বলে, কোথাও একটা বসে বলি, এই কাছেই একটা ক্যাফেটেরিয়া আছে, সেখানে যাই, চলো। হায়া কাট কাট গলায় বলে, যা বলার এখানেই বলুন, বাসায় যাওয়া লাগবে আমার। প্লিজ চলো না, বেশিক্ষণ নিব না। আর তাছাড়া এতক্ষণ এক্সাম দিয়ে নিশ্চয়ই তোমার ক্ষুধা পেয়েছে। আমিও দুপুরে কিছু খাইনি, হালকা পাতলা কিছু খেয়ে নেওয়া যাবে, প্লিজ মানা করো না, প্লিজ। হায়া মানা করতে পারে না, তার বিবেক তাকে দেয় না নাকচ করতে। মাথা নাড়িয়ে সম্মতি জানাতে যাবে সে, তারপর আগে আগে হাঁটা শুরু করে। ফারাবি তার পেছন পেছন হাঁটতে হাঁটতে একটা বাঁকা হাসি দেয়। তারা
ক্যাফেটেরিয়ায় গিয়ে একটা টেবিলে বসে পড়ে। হালকা স্ন্যাক্স অর্ডার করে বসে থাকে। হায়া ভাবে খাবার আসতে আসতে ফারাবি তার কথাগুলো বলে ফেললে খাবারটা খেয়েই সে চলে যেতে পারবে। যেই ভাবা সেই কাজ। সে ফারাবিকে বলে, আপনি যেন কি বলবেন ফারাবি ভাইয়া? ফারাবি এতক্ষণ একধানে হায়াকে দেখছিল। হায়ার কথায় যেন তার ধ্যান ভঙ্গ হয়। ফারাবি একবার এদিকে সেদিকে তাকায়, তারপর হুট করেই হায়ার ডান হাতটা তার 2 হাত দিয়ে চেপে ধরে করুণ গলায় বলা শুরু করে, বিশ্বাস করো হায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। জাহান মেডিকেলে ভর্তি হওয়ার পরের বছরই তোমাদের বাসায় গিয়েছিলাম একটা কাজে। সেদিন থেকেই তোমায় ভালোবাসি। আমার এতগুলো বছরের ভালোবাসা এভাবে হারিয়ে দিও না প্লিজ। চলো আমরা দূরে কোথাও চলে যাই, সেখানে কেউ থাকবে না, শুধু আমি আর তুমি। হায়া বিস্মিত চোখে ফারাবির কথাগুলো শুনে কেমন উদ্ভ্রান্তের ন্যায় করছে সে। হায়া রয়ে শয়ে তাকে উত্তর দেয়। সে ফারাবির হাতটার উপর নিজের বাম হাত রেখে শান্ত গলায় বলে, আমি আপনার অনুভূতিকে সম্মান করি ফারাবি ভাই, কিন্তু আপনি যেটা বলছেন সেটা কখনোই পসিবল না। আমার বিয়ে হয়ে গিয়েছে আর আমি আমার হাজবেন্ডকে অনেক ভালো। কথা বলতে বলতে হায়া থেমে যায়, একটু শ্বাস নিয়ে বলে, আমি আমার হাজবেন্ডকে প্রচণ্ড ভালোবাসি, নিজের চাইতেও বেশি। আপনি ভাবতে পারেন এই 2 মাসে 2.5 মাসে কিভাবে এত ভালোবাসা যায়? আমার উত্তরটা হবে, সে আমার কিশোরকালের প্রথম অনুভূতির যোগানদাতা। তাকে আমি আরও অনেক আগে থেকেই ভালোবাসি। তার একটা ভুলের কারণে তার জন্য আমার মনে থাকা অনুভূতিগুলো অভিমানের আড়ালে ঢেকে গেলেও এখন তার সংস্পর্শে এসে পুনরায় সেই অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি অনুভব করতে পারি সে নিজেও ভালোবাসে আমায়। সেদিকে আর নাই যাই, সেসব আমাদের পার্সোনাল কথা, কিন্তু সব কথার এক কথা, আমি আপনার এই অন্যায় আবদার মেনে নিতে পারলাম না, সরি। ফারাবি আহত দৃষ্টি নিয়ে হায়ার কথাগুলো শুনে বুকের বাম পাশটায় এত ব্যথা কেন হচ্ছে তার সে বুঝতে পারছে না। হায়া নিজের হাতটা ফারাবির হাত থেকে ছাড়িয়ে নেয়। ততক্ষণে খাবারও চলে আসে। হায়া ফারাবির দিকে খাবারের একটা প্লেট এগিয়ে দিয়ে নিজেও খেতে থাকে। নিজের মতো হালকা করে খেয়ে উঠে যাওয়ার আগে বলে, আপনার কাছে অনুরোধ করব, আর এমন কিছু করবেন না যার জেরে আমার আপনাকে সম্মান করতে কুণ্ঠিত হতে হয়। আপনি আমার বড় ভাইয়ের বন্ধু আর একজন শুভাকাঙ্ক্ষী, সেই হিসেবে সবসময় শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন আপনি। আসি, আল্লাহ হাফেজ। হায়ার কথাগুলো বলে বিল পে করে চলে যায়। ফারাবি তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, তোমাকে আমার হতে হবে হায়া, এর জন্য আমার যা করার লাগে আমি করব। কথাটা বলে ফারাবি একটা শয়তানি হাসি দেয়। বর্তমান হায়া গুটি গুটি পায়ে হেঁটে নিজের রুমে আসে। পরিবেশ কেমন থম মেরে রয়েছে। হায়া রুমে এসে আশিয়ানকে পায় না। সে গলা উঁচিয়ে তাকে ডাক দিয়ে বলে, এই শুনছেন, কই গেলেন আপনি? আমি এসেছি। আশিয়ান তখন ব্যালকনিতে ছিল। হায়া হিজাব খুলতে থাকে। এরই মধ্যে আশিয়ান আসে রুমে। সে হেঁটে হেঁটে হায়ার পেছনে এসে উপস্থিত হয়। তার গা ঘেঁষে দাঁড়িয়ে আয়নার মাধ্যমে হায়ার দিকে তাকিয়ে থাকে আশিয়ান। হায়া আয়না দ্বারা আশিয়ানের দিকে তাকালে দেখতে পায় আশিয়ানের মুখ অস্বাভাবিক রকমের শান্ত। এমন তো হওয়ার কথা না। হায়া তো কয়েকটা বোকা খাবে ভাবছিল। হায়া হিজাবের পিনগুলো খুলে আশিয়ানের দিকে ফিরে। আশিয়ান এক হাত বাড়িয়ে হায়ার কপালের কাছে হালকা ঘাম মুছে দেয় হাত দ্বারা। তারপর হায়ার চোখে চোখ রেখে শান্ত গলায় বলে, কোথায় ছিল এতক্ষণ? হায়া আশিয়ানের এমন ঠান্ডা ব্যবহার দেখে ভয় পেয়ে যায়। তার মনে পড়ে যায় কিছুদিন আগে ফারাবিকে দেখে আশিয়ানের রেগে যাওয়ার বিষয়টা। হায়া ভাবে, এখন তো এমনিতেও অনেক রেগে আছে, তার উপর যদি শোনে ফারাবি ভাই মানে ওনার সাথে ক্যাফেতে গিয়েছি, তাহলে আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, একদম লবণও লাগবে না। এখন অন্য কিছু বলে কাটিয়ে দিই, পরে না হয় শান্ত হলে সত্যিটা বলে দিব। হায়ার এসব ভাবনা চিন্তার মাঝে আশিয়ান তাকে আবারও প্রশ্ন করে। হায়ার নজর লুকিয়ে আমতা আমতা করে বলে, একটা ফ্রেন্ডের সাথে একটু কফি খেতে গিয়েছিলাম। ফ্রেন্ডটার নাম কি? আপনি চিনবেন না তাকে, সে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। বলি দেখো চিনতে পারি কিনা। বললাম তো চিনবেন না। আচ্ছা আমি বলছি তোমার ফ্রেন্ডটার নাম। তার নাম ডক্টর ফারাবি সাখাওয়াত। আই এম রাইট? আশিয়ানের মুখে এমন একটা কথা শুনে হায়া বিস্ময়ে কথা বলতে ভুলে যায়। সে সাথে অনেক ভয়ও পেয়ে যায়। আশিয়ান তার সামনে থেকে সরে বেডের কাছে এসে নিজের ফোন তুলে নিয়ে আবারও হায়ার সামনে যায়। তারপর ফোনের লক খুলে ফোনটা হায়ার দিকে ধরে। আশিয়ান হায়াকে বলে, দেখো তো চিনতে পারো না কি এদের? হায়া স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ফারাবির হাতে হাত রেখে যখন হায়া কথাগুলো বলছিল তখন কেউ ছবি তুলেছে। হায়া হতভম্ব হয়ে যায় এমনটা দেখে। কে এই ছবি তুললো আর আশিয়ানকে দিল? হায়ার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে
আশিয়ানের এমন ঠান্ডা শান্ত ব্যবহার কোনো বড় ঝড় আসার পূর্বাভাস মাত্র। রাত্রির অবসান ঘটিয়ে নতুন দিনের সূচনা হয়েছে। পূর্ব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে হালকা সোনালি আভা। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে এই ভোরকে। বাতাসে এক ধরনের নির্মলতা, যেন সে ক্লান্ত হৃদয়কে শান্ত করতে চায়। চারপাশে পাখিদের সুরেলা ডাক, পরিবেশ যেন এক অপরূপ স্নিগ্ধতায় মরানো। অথচ এই নিসর্গময় সকালে কারো কারো মনোভরসা বিষাদের কালো ছায়াটা কাটিয়ে উঠতে পারছে না। হৃদয়ের ভারে ক্লান্ত কায়া আজও মলিন। হায়া রাত ভর বসেছিল বারান্দার কাঠের কাউসে। চোখে ঘুম নেই, মনে অস্থিরতা। কাউসটা বারান্দার এমনভাবে রাখা যেখান থেকে বাড়ির মূল ফটক পরিষ্কার দেখা যায়। সে অপেক্ষায় ছিল যদি হঠাৎ তার মানুষটা ফিরে আসে, যদি হঠাৎ তার অপেক্ষার অবসান ঘটে। কিন্তু রাত পেরিয়ে সকাল এলেও সেই প্রিয় মুখের দেখা মেলেনি। আকাশে আলো বাড়ে আর হায়ার চোখে জমে অন্ধকার। চোখের কোণ থেকে নীরবে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে মুখের পাশে। শরীর আর মানতে চায় না দীর্ঘক্ষণ বসে থাকা ক্লান্তি। সে ধীরে ধীরে গা এলিয়ে দেয় কাউসের গায়ে। হৃদয়ের এক ধরনের হাহাকার, এক অপ্রত্যাশিত দীর্ঘশ্বাস। চোখ আপনা থেকেই বুজে আসে। ক্লান্ত মন অবশেষে ঘুমে ডুবে যেতে চায়। আর ঠিক সেই সময় মস্তিষ্কের গহীনে হায়ার মনে পড়ে কাল রাতের কিছু কথা, কিছু এমন স্মৃতি যা বিষাদকে আরও ঘনীভূত করে তোলে, যা চোখে ঘুম কেড়ে নেয় অথচ মনে গেঁথে থাকে অনন্তকালের জন্য। গতকাল রাত হায়া আমতা করছে, কি জবাব দিবে সে বুঝে উঠতে পারছে না। একে তো ফারাবির সাথে দেখা করতে গিয়েছে, দুয়ে এমন হাত ধরাধরি করে কথা বলছে, যদিও সেটা বোঝার উদ্দেশ্য ছিল, কিন্তু আশিয়ান তো সেটা মানবে না। তিনি মিথ্যা বলছে, মানে বাঁশ খাওয়ার সব ব্যবস্থা নিজ হাতে করে রেখেছে। এইদিকে আশিয়ানের ধৈর্য ধীরে ধীরে শেষ হচ্ছে। সে আবারও শান্ত গলায় জিজ্ঞেস করে, কার পারমিশনে ফারুকের সাথে দেখা করতে গিয়েছিলে? আর মিথ্যে বললে কেন? আমি মিথ্যে বলতে চাইনি, ভেবেছিলাম ধীরে সুস্থে আপনার রাগ কমলে তারপর গুলছি আরেকটা মিথ্যে বলে দিবে, তাই না? এটাই তো প্ল্যান ছিল। হায়া না বোধক মাথা নাড়িয়ে বলে, না না, এমনটা না, আমি বলতাম আপনাকে। বলতে? তাহলে মিথ্যে বললে কেন? হুঙ্কার দিয়ে কথাটা বলে উঠে আশিয়ান নিজের হাতে থাকা ফোনটা দূরে কোথাও ছুঁড়ে ফেলে। ফোনটা কয়েকটা ভাঙ্গা হয়ে অবহেলায় মাটিতে পড়ে থাকে। আশিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তার একটাই কথা, কেন দেখা করতে যাবে প্রাক্তনের সাথে, তাও আবার এসে মিথ্যা বলল হায়া। আশিয়ান হায়ার বাহুদয় শক্ত করে চেপে ধরে ইস্পাত কঠিন কণ্ঠে বলে, ঠিক কার পারমিশন নিয়ে গিয়েছিলে? আমি তোর হাজব্যান্ড। আমার পারমিশন না নিয়ে তুই কেন তোর প্রাক্তনের সাথে দেখা করতে গেলি বল? হায়ার অন্তরাত্মা সহ কেঁপে উঠে আশিয়ানের এমন হুঙ্কার শুনে। সে প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে। আশিয়ানের এমন রাগ সেই ছোট্টবেলায় তার কলমটা ফেলে দেওয়ার পর দেখেছিল, আর আজ আবারও দেখল। হায়া কিছুটা সাহস নিয়ে বলে, হাজবেন্ড হয়েছেন তাই বলে আপনাকে সব কথা বলে করতে হবে? আমি আমার পরিচিত কারোর সাথে দেখা করতে পারি না? পারবি না কেন? অবশ্যই পারবি, কিন্তু একজন ব্যক্তি ব্যতীত। কেন, তার সাথে দেখা করলে কি হয়েছে? তুই জানিস না কি হয়েছে? বলছিস না ওর চোখ থেকে কি বলতে চায়? তার আমার জন্য ফিলিংস থাকলেও আমার তো আর তার জন্য কোনো ফিলিংস নেই, তাহলে দেখা করতে সমস্যা কই? ওর জন্য নেই তো কার জন্য আছে? এই প্রশ্নের জবাবে হায়া নীরবতা অবলম্বন করে। মন বলছে বলে দে সত্যিটা, কিন্তু মস্তিষ্ক মুখকে আটকে রেখেছে। মন ও মস্তিষ্কের লড়াইয়ে এবারও মস্তিষ্কে জিতে যায়। আশিয়ান গম্ভীর গলায় বলে, ভালোবাসো আমায়? আমি একটা কথা জিজ্ঞেস করেছি তোমায়, ভালোবাসো কিনা আমায়? হ্যাঁ অথবা নাতে জবাব দিবে। দেখুন আপনি কিসের মধ্যে কি আনছেন। আমার ভুল হয়েছে না বলে যাওয়াটা, এর জন্য আমি সরি। আমার প্রশ্নের জবাব দাও। ডু ইউ লাভ মি? জাস্ট অ্যান্সার উইথ ইয়েস অর নো। অ্যান্সার মি ড্যাম ইট। পূর্বের ন্যায় হুঙ্কার দিয়ে বলল কথাটা আশিয়ান। হায়া ফট করে বলে দেয়, না বাসি না, না আপনাকে আর নাই বা ফারাবি ভাইয়াকে, কাউকেই ভালোবাসি না। আপনারা দুজনেই আমায় নির্মমভাবে কাঁদিয়েছেন। চিৎকার করে কথাগুলো বলে হায়া। কথা শেষ করে সে কয়েক পা পিছিয়ে যায়। আশিয়ানও তার থেকে দূরে সরে আসে। আশিয়ান ঘরের মধ্যে এলোমেলো পায়ে কিছুক্ষণ পায়চারি করে, তারপর হুট করে একটা ফলোয়ার ভাস উঠিয়ে ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের আয়নার দিকে। বিকট শব্দ করে আয়নাটা ভেঙে যায়। আশিয়ান নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। সে কিছুতেই মানতে পারছে না হায়া তাকে ভালোবাসে না। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতার মাঝে কেটে যায়। আশিয়ানই প্রথম কথা বলা শুরু করে। সে বলে, বেশ ভালো, আমায় ভালোবাসো না,
তার মানে আমার থাকা না থাকে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? হায়া অবাক হয়ে তার দিকে তাকায়। কি বলবে সে? মনে এক কথা রেখে মুখে আরেকটা বলে দিয়ে এখন সে চরমভাবে পস্তাচ্ছে। আমার যদি ভালো না বাসো, তাহলে কিসের জোরে আমি তোমার উপর অধিকার ফেলাবো? শুধুমাত্র কবুলের জোর অধিকার ফলানো আমার নীতির বিরুদ্ধ কাজ। এটা আমি মরে গেলেও করতে পারবো না। তাই আজ থেকে তুমি তোমার মতো থাকবে, আর আমি আমার মতো। যতদিন না আমরা একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো, ততদিন কেউ কারো জীবনে কোনো অধিকার ফলাবো না, না তুমি আর নাই আমি। আশিয়ান নিজের কথা শেষ করে প্রথমে রুম থেকে তারপর বাসা থেকে বের হয়ে যায়। হায়া তার পেছনে ডাকলেও শুনে না। আশিয়ান চলে যেতেই হায়া ধপ করে নিচে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল সে এখনো বুঝতে পারছে না। বর্তমান হায়ার চোখটা মাত্রই লেগে এসেছিল, তখনই সে গাড়ির হর্নের আওয়াজ শুনে। সে চোখ মেলে দেখতে চায় আশিয়ান এসেছে কিনা, কিন্তু তার অনেক দুর্বল লাগছে। উঠার শক্তিটা পর্যন্ত পাচ্ছে না। আশিয়ান গাড়ি পার করে এসে কলিং বেল বাজালে তাদের হেল্পিং হ্যান্ড মহিলা দরজা খুলে দেয়। সময় এখন 6:30। এত সকালে আবরার স্পর্শ কেউই উঠে না। তারা ফজরের নামাজ পড়ে আবারও একটু ঘুমায়। দরজা খুলে দিলে আশিয়ান গটগট করে রুমে চলে আসে। রুমে এসে হায়াকে না দেখতে পেয়ে তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে তড়িঘড়ি করে ওয়াশরুম চেক করে, সেখানে না পেয়ে ব্যালকনিতে আসলে হায়াকে ঘুমন্ত অবস্থায় পায়। হায়াকে পেয়ে আশিয়ান বড় করে একটা হাঁফ ছাড়ে। সে বিড়াল পায়ে হেঁটে হায়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে। হায়ার চোখের কোণে শুকিয়ে থাকা পানির দাগগুলো আশিয়ানের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয়। আশিয়ান হায়ার কপালের উপরে পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে কানের পেছনে গুজে দেয়। তারপর হায়ার কপালে ভালোবাসার পরশ দিতে নেয়, কিন্তু কি মনে করে যেন আর দেয় না। সে আলতো করে হায়াকে কোলে তুলে রুমে চলে আসে। তারপর তাকে বেডে শুইয়ে দিয়ে নিজের জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। এদিকে আশিয়ান চলে যেতেই হায়া চোখ মেলে তাকায়। আশিয়ান যখন তার মুখটা হালকার কাছে এনেছিল তখন সে সিগারেটের গন্ধ পেয়েছিল। হায়া ভীষণ ব্যথিত হয় এটা জানতে পেরে যে আশিয়ান সিগারেট খেয়েছে। হায়া ছোট থেকে দেখে এসেছে না তার পাপা আর ভাইয়েরা না বা তার শ্বশুরের কেউ সিগারেট বা নেশা পানি করে। আশিয়ানও করতো না, কিন্তু আজ হায়া জানে না তাদের সম্পর্কটা কবে আবার আগের মতো মিষ্টি মধুর হবে, কিন্তু যা করার তা সবটাই যে হায়াকে করতে হবে এটা সে খুব ভালোভাবে বুঝতে পারছে। সময় বড়ই স্বার্থপর। সে কারো কান্নায় থামে না, কারো সুখে মুগ্ধ হয় না। নিজের ছন্দে নিজের নিয়মে সে এড়িয়ে চলে। পেছনে ফেলে যাওয়া হাজারো ভাঙ্গা স্বপ্ন, অপূর্ণ অপেক্ষা। সেদিনের পর কেটে গেছে 5টি দীর্ঘদিন। হায়া বারবার নানানভাবে আশিয়ানের কাছে ক্ষমা চেয়েছে। নিজের সেই অনাঘটিত বোকামির জন্য অনুশোচনায় ভেঙে পড়েছে। সে কথায়, আচরণের দৃষ্টিতে, প্রতিটি ভঙ্গিতে বোঝাতে চেয়েছে তার অনুতপ্ত মন। অথচ আশিয়ান যেন এবার একেবারে পাথর হয়ে গেছে। বোঝে তবুও না বোঝার ভান করে, দেখে তবুও না দেখার অভিনয় করে। তার জেদের মাটিরা ছিল বরাবরই দুর্বোধ্য, আর এবারও সে তার কঠিন অবস্থান থেকে এক চুলো সরেনি। হায়ার অনুনয় যেন বাতাসে ভেসে গিয়েছে, আশিয়ানের মন ছুঁয়ে যেতে পারেনি। এ কদিন আশিয়ান যেন ইচ্ছে করেই হায়াকে সম্পূর্ণ উপেক্ষা করে চলছে। রাতে ফিরছে অনেক দেরিতে, যেন বাসার চৌকাঠ পেরোনোও অনিচ্ছায় ভরা। আর সকালে সূর্য ওঠার পরপরই গা ঢাকা দেয় যেন অজানা ব্যস্ততায়। যার এখন ফাইনাল এক্সাম শেষ, সারা দিনই ঘরে থাকে, নিঃসঙ্গ, অপেক্ষায়, ক্লান্তিতে বিধ্বস্ত। প্রতিটি ঘন্টা যেন তার কাছে ধীরে ধীরে জমাট বাঁধা দীর্ঘশ্বাস হয়ে উঠেছে। আশিয়ান আছে তবুও নেই। এই দুর্বিশ্ব অনুভূতিটা হায়ার বুকের ভেতর বিষের মতো জমে উঠেছে। সময় এখন রাত 9:45। আশিয়ান তার ক্লান্ত শরীরটাকে কোনো মতে টেনে বাসায় আসে। রুমে ঢুকে অফিস ব্যাগটা স্টাডি টেবিলের উপরে রেখে দেয়। তারপর এক দমকা নিঃশ্বাস ফেলে নিজের বিধ্বস্ত দেহটা সোফায় এলিয়ে দেয়। নিথর নিশ্চুপ হয়ে বসে থাকে। মাথার ভেতর ব্যথায় দপদপ করছে, যেন প্রতিটা চিন্তা তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছে। চারপাশ নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতার ভেতর আশিয়ানের ক্লান্তি আরো ঘন হয়ে জমে থাকে।
সোফায় বসার মিনিট দুয়েক পরই কেমন ঠান্ডা ভেজা ভেজা অনুভব করে। চোখ জোড়া বন্ধ রেখেই সোফায় হাত রাখলে বুঝতে পারে সোফাটা ভেজা। একটুখানি জায়গা না, বরং পুরো সোফাটাই ভেজা। এমন কাণ্ডে আশিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। ভুলবশত পানি পড়লে একটি নির্দিষ্ট জায়গা ভেজা থাকবে, পুরোটা তো ভেজা থাকার কথা না। তাহলে কি কেউ ইচ্ছে করে করেছে এমনটা? তার চেয়েও বড় কথা, আজ সে ঘুমাবে কোথায়? এই কয়েকদিন সে হায়ার সাথে রাগ করে এই সোফাতেই নিজের বসতি স্থাপন করেছিল, কিন্তু আজ এই জায়গাটাও এই অবস্থা। আশিয়ান যখন এসব ভাবতে ব্যস্ত, তখনই তার ঘরণী গুটি গুটি পায়ে হেঁটে আসে তার সামনে। হাতে তার এক গ্লাস পানি। হায়া গ্লাসটা আশিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে, পানিটা খান, ভালো লাগবে। আশিয়ানের ধ্যান ভাঙে হায়ার কথায়। সে হায়ার দিকে এক নজর তাকিয়ে থাকে। আগে অফিস থেকে ফিরলে মেয়েটাকে কম করে হলেও 15 থেকে 20 মিনিট নিজের সাথে জড়িয়ে ধরে রাখত। এমনটা করায় তার মনে হতো তার সারাদিনের সকল ক্লান্তি কর্ফুরের ন্যায় উড়ে যেত। কিন্তু লাস্ট কয়েকদিন তো করা হয়নি। ইভেন রাতেও হায়ার তুলতুলে শরীরটা নিজের বুকের উপরে নিয়ে ঘুমানো হয়নি। কি হলো, নিন পানিটা। আশিয়ান হাত বাড়িয়ে গ্লাসটা নেয়, পানি খেতে শুরু করে। তখনই হায়া হাত বাড়িয়ে আশিয়ানের শার্টের বোতামগুলো খুলে দিতে থাকে এক এক করে। আশিয়ান একবার তার হাত সরিয়ে দিলেও হায়া জোর করেই কাজটা করে। আশিয়ানের পানি খাওয়া শেষ হলে তার হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দেয় হায়া। তারপর তার পেছনে গিয়ে আশিয়ানের মাথার চুলগুলো আলতো হাতে টেনে দিতে শুরু করে। আশিয়ান গমগমে গলায় বলে, লাগবে না, ছাড়ো, ফ্রেশ হতে যাবো। হায়া তার দ্বিগুণ গম্ভীর গলায় বলে, লাগবে কি লাগবে না সেটা আমি বুঝে নিব। আপনি চুপ করে থাকুন, নাহলে চুল ছিঁড়ে শাক রান্না করে আপনাকেই খাওয়াবো। হায়ার এমন কথায় আশিয়ান থতমত খেয়ে যায়। বলে কি এ মেয়ে, চুল ছিঁড়ে শাক রান্না করা যায়? হায়া বেশ কিছুক্ষণ আশিয়ানের মাথা টিপে দেয়। আশিয়ানেরও ভালো লাগছিল বলে আর মানা করে না। হায়া মাথা টিপা শেষ করে কাবাটের দিকে এগিয়ে যায়। সেখান থেকে আশিয়ানের বাসার পরিধান করা জামা কাপড় বের করে তার দিকে এগিয়ে দিতে দিতে বলে, ফ্রেশ হয়ে আসুন। খাবার কি এখানে আনবো নাকি নিচে নিয়ে যাবেন? নিচে যেয়েই খাবো। সবার খাওয়া হয়েছে? হুম। তুমি খেয়েছো? কথাটা জিজ্ঞেস করতে গিয়েও করে না আশিয়ান। ফ্রেশ হতে চলে যায়। হায়া তার যাওয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়, বিড়বিড়িয়ে বলে, শালার জামাই, আজ তোর হাতেই আমি খাবার, তোর বুকেই ঘুমাবো আমি। আমার সাথে নাটক করার ঝাল যদি আমি বের করতে না পেরেছি, তাহলে আমার নামও জাসমিন তালুকদার হায়া না। আগে আগে দেখো হোতা হে ক্যা। কথাটা বলে হায়া নিজের কাঁধের চুলগুলো একটু ভাব নিয়ে উড়িয়ে দিয়ে গুনগুন করতে করতে নিচে চলে যায় খাবার গরম করতে। আশিয়ান নিচে এসে দেখে হায়া কিচেন থেকে খাবারের বাটিগুলো আনছে। হায়া আশিয়ানকে দেখে বলে, আপনি শুরু করুন, আমি আসছি। কথাটা বলে আবারও কিচেনে চলে যায়। আশিয়ান খাবার প্লেটে তুলে নেয় ঠিকই, কিন্তু শুরু করে না খাওয়া। এরই মাঝে কিচেন থেকে বিকট আওয়াজে হায়ার চিৎকার শোনা যায়। আশিয়ান দৌড়ে কিচেনে গিয়ে দেখে কিছু কাচের থালা বাসন নিচে পড়ে আছে, আর হায়া নিজের রক্তাক্ত হাত ধরে বসে আছে। আশিয়ানের বুকটা জোরে ধক করে ওঠে। সে দৌড়ে হায়ার কাছে এসে বসে পড়ে উত্তেজিত হয়ে বলে, এসব কি করে হলো হায়া? হাত কাটলে কিভাবে জান? আল্লাহ, কত রক্ত ঝরছে। হায়া এক ধ্যানে আশিয়ানের দিকে তাকিয়ে আছে। আশিয়ানের চেহারা দেখে মনে হচ্ছে ব্যথাটা হায়া না, সে নিজে পেয়েছে। এরই মাঝে আবরার স্পর্শ আর তাদের হেল্পিং হ্যান্ড মহিলাও চলে আসে। তারাও হায়াকে রক্তাক্ত অবস্থায় দেখে ঘাবড়ে যায়। স্পর্শ তড়িঘড়ি করে জিজ্ঞেস করে, আম্মু, এত হাত কাটলে কিভাবে? আল্লাহ! আরশিয়ান, ওকে কিচেন থেকে বাইরে নিয়ে যাম। আশিয়ান ঝট করে হায়াকে কোলে তুলে নেয়। সাবধানে কাজগুলো ডেঙ্গিয়ে তাকে বাহিরে এনে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। উদ্বিগ্ন হয়ে হায়ার অন্য হাতে পায়ে দেখতে থাকে আর কথাও কেটেছে কিনা। আবরার আশিয়ানকে বলে, এত রাতে তো কোনো ডাক্তার পাবো না, তুমি ওকে আশেপাশের কোনো ক্লিনিকেই নিয়ে যাও। কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। যদি হাতের ভেতরে কোনো কাঁচ ঢুকে থাকে তাহলে তো পরবর্তীতে ইনফেকশন হওয়ার চান্স থাকবে। আশিয়ান বাবার কথা মতো হায়াকে কোলে তুলতে নেয়, কিন্তু হায়া তাকে থামিয়ে দেয়। শান্ত গলায় বলে, কোনো কাজ ফোটেনি আমার হাতে, নর্মাল ড্রেসিং করিয়ে দিলেই তো হবে, যেটা উনিও পারবে। শুধু শুধু এত রাতে দৌড়ঝাঁপ করা লাগবে না। আশিয়ান রাগী গলায় ধমক দিয়ে বলে, তুমি বেশি বুঝো আমার থেকে? চুপচাপ আমার সাথে যাবে। বেশি কথা বলে মাথার উপর তুলে একটা আছাড় মারবো।
হায়ার চোখ বড় বড় হয়ে যায় আশিয়ানের কথা শুনে। তার একটু নাটকের জন্য এখন হসপিটালে যেতে হবে। হায় আল্লাহ, অবশ্য সে নিজেও ভাবেনি এতটা হাত কেটে যাবে। সে জাস্ট প্লেটগুলো পায়ে ফেলতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পায়ে তো পড়লই না, উল্টো হাত কেটে বসে আছে। হায়া তাও সাহস নিয়ে বলল, বাসার সামনে ফার্মেসির লোকটাকে ডেকে আনলেই হয়, সে না হয় এসে দেখে যাক। সে যদি বলে হসপিটালে যেতে হবে, তারপর না হয় গেলাম। একটা কথা বলো, চুপচাপ চলো আমার সাথে। কথাটা বলে যেই না হায়াকে কোলে তুলবে তখন স্পর্শ বলে, আশু, হায়ার ঠিক বলছে, আগে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত রক্ত পড়াটা বন্ধ করা দরকার। দেখছিস কতটা রক্ত বের হয়েছে অলরেডি। আশিয়ান হায়ার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে তার পরনের স্কাই ব্লু চুড়িদারটার রক্তে ভিজে লাল হয়ে গেছে অনেকটা। আশিয়ানের বুকে আবারও চিপ খায়। আশিয়ান আবরারের দিকে তাকিয়ে বলে, বাবা, তুমি একটা ফার্মাসিস্টকে কল করো না, আমার কাছে তার নাম্বার নেই। আবরার আশিয়ানের কথা শুনে নিজেদের রুমের দিকে হাঁটা দেয়। ফার্মাসিস্ট তাদের পুরনো চেনা লোক হয় রাত 10টায় তাদের বাসায় আসে। সে হায়ার হাত ভালো করে খুঁচিয়ে খাচিয়ে ক্লিন করে ড্রেসিং করে দেয় আর এও বলে, ক্ষত জায়গাটা গভীর হলেও কোনো কাজ ফুটে থাকেনি। আমি ড্রেসিং করে দিয়েছি। দিনে একবার ড্রেসিং করতে হবে, রেগুলার কয়েকদিন, তাহলে কত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এছাড়া চিন্তার কোনো কারণ নেই। আশিয়ান অস্থির হয়ে জিজ্ঞেস করে, আপনি শিওর তো? ভালো করে চেক করেছেন? দেখুন, আমরা ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আবরারের সমবয়সী লোকটা আশিয়ানের এমন অস্থিরতা দেখে মনে মনে হেসে ওঠে। আবরার আশিয়ানকে বলে, উনি ভালো করে চেক করেই তো দেখলো আমাদের সামনে। প্রয়োজন হলো নিশ্চয়ই বলতো। তুমি একটু চুপ করো তো। আর ফারুক ভাই, রাতে হয়তো ব্যথা হতে পারে, বুঝলেন? এর জন্য কোনো ওষুধ দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, একটা নর্মাল পেইন কিলার আর প্যারাসিটামল খাইয়ে দিলে জ্বর আসার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা। লোকটি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চলে যায়। স্পর্শ আশিয়ানকে বলে, তোমরা দুজনই উপরে যাও, আমি তোমাদের খাবার পাঠিয়ে দিচ্ছি। আর শিয়ান, ওকে সাহায্য করো, আর দুজন খেয়ে নিও। হায়া খায়নি আম্মু? খানিকটা অবকতা নিয়ে প্রশ্ন করে আশিয়ান। স্পর্শ বলে, না, তোমার জন্য অপেক্ষা করছিল। কথাটা বলে আশিয়ানের রাগ হয়, আবার একটা ভালো লাগাও কাজ করে, কিন্তু সে তার রাগটাকেই বেশি প্রাধান্য দেয়। সে হায়ার দিকে এমন একটা লুক দেয় যে আবরার স্পর্শ না থাকলে আশিয়ান তাকে কাঁচাই গিলে ফেলতো। হায়া তার চাহনি দেখে পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে নেয়। তারপর তারা দুজন রুমে চলে আসে। রুমে এসে আশিয়ান হায়াকে বেডে বসিয়ে দিয়ে সে কাবার্ডের কাছে চলে যায়। সেখান থেকে হায়ার একটা ড্রেস বের করে রুমের লাইট অফ করে হায়ার কাছে ফিরে আসে। হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ায় হায়া খানিকটা ভয় পেয়ে যায়। তার ভয়টা আরও বেড়ে যায় যখন আশিয়ান তার জামার চেনে হাত লাগায়। হায়া হকচকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে কিছুটা দূরে সরে যায়। কাঁপা কাঁপা গলায় বলে, কি করছেন আপনি? জামায় হাত দিচ্ছেন কেন? আশিয়ান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করবে না তুমি? এক হাত তো কেটে বসে আছো, আরেক হাত দিয়ে একে একে চেঞ্জ করতে পারবে? এদিকে আসো, আমি হেল্প করছি তোমায়। আশিয়ানের কথা শুনে হায়া লজ্জা ও অস্বস্তি দুটাই অনুভব করে। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি পারবো, আপনি আমার কাছে দিন। আমি আর বাইরের দিকে একটু ওয়েট করুন। কথাটা বোধহয় আশিয়ানের পছন্দ হয় না। সে হায়ার হাজবেন্ড হয়ে তার অসুস্থতায় সাহায্য করতে পারবে না। এত দিন না হয় আশিয়ান তাকে সময় দিচ্ছিল, তাদের সম্পর্কটাকে সময় দিচ্ছিল, তাই বলে সব সময় এমন দূরে দূরে থাকবে এমনটা তো হবে না। আশিয়ান হায়াকে নিজের জীবনে চায়, এতটা চায় যে সে হায়াকে ছাড়া নিজেকে অচল মনে করে। আর হায়া সে সব অনুভব করলেও কেমন গা ছাড়া ভাব নিয়ে চলে। আশিয়ান রেগে হায়ার কাছে চলে আসে। ব্যালকনিতে জ্বলতে থাকা লাইটের আলোতে ঘরটা আবসা আলোয় ছেয়ে আসে। সে হায়ার বাম হাত টেনে একদম নিজের কাছে নিয়ে আসে, এতটাই কাছে যে হায়া আশিয়ানের প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছে। আশিয়ান দাঁত কিরমিরিয়ে বলে, লোক, তোমায় আমাদের সম্পর্কটাকে আমি যথেষ্ট সময় দিয়েছি, আর না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। একটা কথা শুনে রাখো, তুমি আমার, শুধুমাত্র আমার, ইহকাল পরকাল সব কালের জন্য আমার। তুমি আমায় ভালোবাসো না তো? ওকে, চলবে আমার, আমি চালিয়ে নেব, কিন্তু আমার থেকে দূরে থাকার চিন্তা মাথায় 1000 কিলোমিটারও আনবে না। তুমি জানো আমি আমার জিনিসের প্রতি কতটা পসেসিভ? এখন চুপচাপ আমায় আমার কাজ করতে দাও, নাহলে আজ রাতটা তোমার জন্য বেদনাদায়ক একটা রাত হতে চলেছে।
হায়া আশিয়ানের এমন কথা শুনে গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। আশিয়ান হায়ার গলার থেকে ওড়নাটা নিয়ে নিজের চোখ বেঁধে নেয়, তারপর সেভাবেই তার ড্রেস চেঞ্জ করিয়ে দেয়। ড্রেস চেঞ্জ করার পরই শুনতে পায় স্পর্শর গলা। আশিয়ান দরজা খুলে দেখে সে খাবার নিয়ে এসেছে। আশিয়ান খাবারের ট্রেটি নিয়ে পুনরায় হায়ার কাছে আসে, নিজের সাথে সাথে হায়াকেও খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ করে হায়াকে প্রয়োজনীয় মেডিসিন দিয়ে তাকে শুইয়ে দিয়ে সে নিচে চলে যায়। এটো প্লেটগুলো ধুয়ে রুমে এসে ভার্সিটির কাজ করতে থাকে। মন মেজাজ ক্ষিপ্ত থাকায় ঘটনা দুয়েক কাজ করেই শুতে চলে যায়। বেডে এসে হায়ার থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। একটু পরই অনুভব করতে পারে একজোড়া তুলতুলে হাত তার বাহু আঁকড়ে ধরেছে। নিজের অজান্তেই আশিয়ানের মুখে হাসি ফুটে ওঠে। আশিয়ান ঘাড় ঘুরিয়ে দেখে হায়া ঘুমের ঘুরে তার কাছে এসেছে। আশিয়ান এক দফায় তাকে ফিরিয়ে দেয় না, সে আলতো হাতে হায়াকে নিজের বাহুতে এনে শোয়ায়। তারপর হায়ার আহত হাতটা নিজের কোমরের উপরে রেখে হায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। এখন একটু শান্তি পেল বোধহয় তার আত্মা। এতদিন রাতে শুধু ছটফট করে কাটিয়েছে। বিয়ের পর বউকে জড়িয়ে না ধরলে ঘুম আসে বুঝি? আশিয়ান হায়ার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে কতগুলো চুমু খায়। হায়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বিড়বিড়িয়ে বলে, হায়া আমার শান্তি, আমার একান্ত ব্যক্তিগত নারী, আমার ভালোবাসা। কথাটা বলে আবারও ঠোঁট ছুঁয়ে দেয় আশিয়ান। তারপর সে অবস্থাতেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। এইদিকে চোখ বন্ধরত হায়ার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে খুবই আলতো করে আশিয়ানের বুকে ঠোঁট ছুঁয়ে দেয় যাতে আশিয়ান বুঝতে না পারে। মনে মনে বলে, আপনার জন্য বিশাল একটা সারপ্রাইজ আছে জামাই জান, জাস্ট আর কয়েকটা দিন ওয়েট করেন কষ্ট করে। ফোনটা রিং হতে হতে কেটে গেল আবারও। এই নিয়ে চতুর্থবার জাহান মেহরিমাকে কল দিয়েছিল, কিন্তু মেহরিমা কলটা রিসিভ করে না। তাদের সম্পর্কের এতগুলো দিনে এমনটা কখনোই হয়নি, কিন্তু ইদানিং 1 মাস ধরে হচ্ছে। কেন হচ্ছে জাহান নিজেও জানে না। একটা দীর্ঘশ্বাস ফেলে জাহান আবারও কল লাগায় মেহরিমার ফোনে। পূর্বের ন্যায় বাঁচতে বাঁচতে কেটে যাবে তখনই ফোনটা রিসিভ হয়। আনন্দ উল্লাসে জাহানের বুকটা ফেটে ওঠে, কিন্তু তার এই আনন্দ স্থায়ী হয় না বেশিক্ষণ। ফোনটা রিসিভ করেই মেহরিমা কোনো সালাম বিনিময়ের ব্যতীত কর্কশ গলায় বলে, সমস্যা কি আপনার বলেন তো? দেখছেন যে আমি রিসিভ করছি না ফোনটা, তার মানে আমি নিশ্চয়ই ফোনের কাছে নেই, বা আমার এখন কথা বলতে মন চাইছে না, তাই ধরছি না। তাও কেন বারবার ফোন করে আমায় বিরক্ত করছেন? মুড ভালো থাকলে তো আমি সাথে সাথেই ফোন রিসিভ করি, তাই না? জাহান কিছুটা হতভম্ব হয়ে যায় মেহরিমার এহেন আচরণে। আজকের পূর্বে মেহরিমা কখনোই এমন রুট আচরণ করেনি তার সাথে। মেহরিমা একজন নরম কোমল লজ্জাবতী মেয়ে জাহানের জানা মতে। হায়ার কাছে কিছুটা প্রাণবন্ত ও চঞ্চল হলেও তার কাছে একদম কোমল ফুল মেহরিমা। সেই মেহরিমা আজ এমন রুট ও কর্কশ গলায় কথা বলছে তার সাথে। বিষয়টা জাহানের বিশ্বাস হতে চায় না। জাহানের হতভম্বতা ভঙ্গ করে মেহরিমার প্রশ্নের তোপে মেহরিমা পূর্বের ন্যায় বলে, কি হলো, কথা বলবেন নাকি রেখে দিব? আজ যেন জাহানের শুধু অবাক হওয়ার দিন। মেহরিমা কেন এমন আচরণ করছে? জাহান আস্তে করে গলা খাকারে দিয়ে বলা শুরু করে, কেমন আছো? ভালো। আমায় জিজ্ঞেস করবে না কেমন আছি? আপনি ডাক্তার মানুষ, নিশ্চয়ই খারাপ থাকবেন না। শারীরিক সুস্থতাই কি সব? মানসিক আত্মিক সুস্থতাও বলতে কিছু আছে। ও, ভীষণ বিরক্ত সহিত বলে মেহরিমা। জাহান বুঝতে পারে তার বিরক্ত হওয়া, তাই সে বলে, তুমি বোধহয় বিরক্ত হচ্ছ, আমি তাহলে রাখছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। কথাটা বলে দুম করে ফোনটা কেটে দেয় মেহরিমা। জাহান আস্তে ধীরে ফোনটা কান থেকে নামায়। মেহরিমার এমন ব্যবহার জাহানকে যেন কতটা কষ্ট দিচ্ছে। যদি মেহরিমা তা জানতো তাহলে হয়তো এমনটা কোনো দিন করার সাহস করতো না। জাহান টেবিলের উপরে হাত রেখে তার উপর মাথা দিয়ে চোখ বন্ধ করে। বুকটা তার জ্বলছে, মাথা কেমন ব্ল্যাক হয়ে গিয়েছে। নিজেকে স্বাভাবিক করার জন্য ছোট্ট একটা বিরতি না নিলেই নয়। তার চোখ বন্ধ করে বিড়বিড়িয়ে বলে, কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে নেই। যদি হয়েও যায় তাহলে নিজেকে প্রতিনিয়ত ঘুমড়ে মরার জন্য তৈরি করে নিতে হয়। হায়া ও মেহরিমা ভাইবা দিয়ে বের হয় একসাথে। হায়ার অনবরত তার মুখ চালালেও মেহরিমা চুপ করে আছে। কথা বলতে বলতে হায়া মেহরিমার চুপ থাকাটা খেয়াল করে। সে মেহরিমার কাঁধে ধাক্কা দিয়ে বলে, কিরে চুপ করে আছিস কেন? মুড অফ? বড়দা ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? মেহরিমা বিরক্ত নিয়ে বলে, চুপ করে আছি তার মানে এই নয় যে তোর ভাইয়ার সাথে আমার ঝগড়া হয়েছে।
সবসময় কথা বলতে ভালো লাগে না, তাই চুপ করে আছি। হায়া একটু স্থবিত হয়ে যায় মেহেরিমার এমন ঠাস ঠাস উত্তর শুনে। তার কাছেও মেহেরিমার এমন ব্যবহার একদমই নতুন। হায়া নরম গলায় বলে, কি নিয়ে মন খারাপ বল না দোস্ত। আমি কি কোনোভাবে তোকে কষ্ট দিয়েছি? তাহলে আই এম সরি রে। তাও তুই এমন মুড অফ করে রাখিস না, আমার ভালো লাগে না তোর এমন চুপচাপ। মেহেরিমা তাদের ভার্সিটির কাঠের একটা বেঞ্চে গিয়ে বসতে বসতে বলে, আমি তো চুপচাপই থাকি, এ আর নতুন কি? হ্যাঁ, কিন্তু এমনটা তো কখনো করিসনি। কেমনটা করছি? হায়া বুঝতে পারছে মেহেরিমা কোনো বিষয় নিয়ে ডিস্টার্ব, তাই এখন কথা না বাড়ানোই ভালো হবে বলে মনে করছে। মেহেরিমা মাথা ঘুরিয়ে নিয়ে বলে, আচ্ছা বাদ দে, আমার কথা শুন। আজ বিকেলে তোকে আমার সাথে একটু বাইরে যেতে হবে কিছু কেনাকাটা করার জন্য। হঠাৎ কেনাকাটা কিসের জন্য? আরে কাল আশিয়ানের জন্মদিন, তাই আমি ভেবেছি তাকে রাত 12টার উইশ করব, আর নিজের মনের কথাটাও বলতে চাই তাকে। এজন্য সামান্য কিছু শপিং করা লাগবে। আচ্ছা। আর টুকটাক কথা বলে মেহেরিমা আর হায়া বাসায় চলে যায়। বিকেলে মেহেরিমা হায়াকে ফোন দিয়ে বলে তার মাথা ব্যথা থাকায় সে যেতে পারবে না। হায়া তার মাথা ব্যথা শুনে তার সাথে দেখা করতে যেতে চাইলে মেহেরিমা বলে সে ওষুধ খেয়ে ঘুমাবে, তাই এখন যাতে হায়া না আসে। হায়াও তার কথা মেনে নেয়। সে আদিবার সাথে শপিংয়ে চলে যায়। শপিংয়ে গিয়ে হায়া আশিয়ানের জন্য একটা ব্র্যান্ডের ঘড়ি আর পারফিউম কিনে। তার ঘর সাজানোর জন্য কিছু সামগ্রী ও একটা ভ্যানিলা কেক অর্ডার দিয়ে সে আর আদিবা তাদের ভার্সিটির কাছের পার্কে যায় ফুচকা খেতে। তারা দুজন ফুচকা অর্ডার করে পাশে রাখা বেঞ্চে বসে পড়ে। হায়া আদিবাকে বলে, শুন, তুই কাল আমাদের বাড়ি আসবি, রাতে সেখানেই থাকবি। আফিফ ভাইয়াকে আমি বলে রেখেছি ওনাকে ডিনারের পর কোনো একটা বাহানায় বাইরে নিয়ে যাবেন, আর 12টার আগ পর্যন্ত নিজের সাথেই রাখবে। এই ফাঁকে আমি আর তুই আমাদের ঘরটা সাজিয়ে ফেলবো, বুঝেছিস? আমার মা এখন অফ চা, ফুচকা এসেছে, ফুচকা খেতে দে। কথাটা বলে আদিবা গবা গপ কয়েকটা ফুচকা নিজের মুখে ভরে দেয়। হায়া তার খাওয়া দেখে হেসে দেয়, তারপর নিজেও খেতে শুরু করে। খেতে খেতে আদিবার নজর যায় তাদের থেকে বেশ খানিকটা দূরে একটা মেয়ের দিকে। মেয়েটাকে দেখতে তার কাছে মেহেরিমার মতোই লাগে। আদিবা কুনোই দিয়ে হায়াকে গুঁতো দিয়ে বলে, দেখ তো এটা মেহেরিমা না, নাকি আমি অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছি? আদিবার কথা অনুযায়ী হায়া সেদিকে তাকালে দেখতে পায় আসলেই মেয়েটা মেহেরিমা, কিন্তু তার নাম মাথা ব্যথা আর ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, তাহলে এখানে কি করছে? সবচেয়ে বেশি অবাক করার বিষয় হলো মেহেরিমার সাথে একজন পুরুষ আছে। হায়া ও আদিবা তার মুখ দেখতে পায় না, শুধু পেছনের দিকটাই দেখে। হায়া আদিবা ফুচকার বিল দিয়ে মেহেরিমার কাছে যেতে যেতে মেহেরিমা লোকটির সাথে গাড়িতে বসে চলে যায়। হায়া মেহেরিমাকে একজন পুরুষের সাথে গাড়িতে যেতে দেখে বেশ চিন্তিত হয়। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ ভালো। আম্মু কেমন আছে? সেও আলহামদুলিল্লাহ ভালো আছে। পিতা পুত্র স্বাভাবিক কুশলাদি বিনিময় করে। আরও কিছুক্ষণ পরিবারের কথাবার্তা বলে জাভিয়ান এবার আসল কথায় আসে। সে গলা খাকারি দিয়ে বলা শুরু করে, বাবা মা যে সন্তানের কখনো খারাপ চায় না, এটা নিশ্চয়ই তুমি জানো এবং মানো। আমি কি সঠিক বলছি জাহান? জি বাবা, কিন্তু হঠাৎ এ কথা বললে যে? বাবার কথা শুনে জাহানের কপালে ভাঁজ পড়ে। হঠাৎ এ ধরনের কথায় সে কিছুটা ভরকে গিয়েছে। কারণ হলো আমি ও তোমার আম্মু তোমাদের দুই ভাইয়ের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং আশা করি সিদ্ধান্তটা শুনে তোমরা আমাদের সাথে একমত হবে। অবশ্যই একমত হব, কিন্তু সিদ্ধান্তটা কি বাবা? আমরা তোমাদের দুই ভাইয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর পাত্রী আমাদের অলরেডি পছন্দ করা হয়ে গিয়েছে। বাবার থেকে এমন কথা শুনে জাহানের বুকটা ধক করে ওঠে। কি বলছে তার বাবা এসব? তাদের বিয়ে দিবে ঠিক আছে, তাই বলে তাদের না জানিয়ে পাত্রীও ঠিক করে ফেলেছে? তাদের দু ভাইয়ের মনেই যে তাদের প্রেয়সীদের বাস, এটা কি তারা জানে না? না, জানেই না তো। সে বা জাহিন কেউই তো জানায়নি তাদের ভালোবাসার মানুষগুলোর কথা তাদের পরিবারকে। ভেবেছিল এই ক্যাম্প শেষ করেই যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা মাকে প্রেয়সীর কথা জানাবে, কিন্তু তার আগেই যেন এমন একটা খবর শুনতে হবে সে কোশমিন কালেও ভাবতে পারেনি। হ্যালো জাহান, শুনতে পাচ্ছ আমায়? জাভিয়ানের কথায় জাহানের ধ্যান ভঙ্গ হয়। সে বলে, জি বাবা, শুনতে পাচ্ছি। এ বিষয়ে তোমার মতামত কি?
যতই আমরা নিজেরা পাত্রী পছন্দ করি, কিন্তু সংসার তো করবে তোমরা, তাই তোমাদের মতামত ব্যতীত আমরা কোনো কথা আপাতত আগাচ্ছি না। জাভিয়ানের কথা শুনে জাহান ভাবে এটা একটা সুবর্ণ সুযোগ নিজের ভালোবাসার মনের কথা জানিয়ে দেওয়ার। সে বলে, বাবা, তোমরা হয়তো জানো, হয়তো বা জানো না, আমার ও জাইন দুইজনই দুজন রমণীকে মন দিয়ে বসে আছি। কথাটা তোমাদের জানাবো করেও সঠিক সময় ও সুযোগের অভাবে জানানো হচ্ছিল না, কিন্তু আজ না জানিয়ে পারলাম না। জাহানের কথাটা শুনে জাভিয়ান উচ্চস্বরে হেসে দেয়। সে জাহানের কাছ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিল। তার ছেলের রিলেশনের কথা কিছুটা হলেও সে জানে। জাহিনটা তো সবার কাছে ওপেন সিক্রেট। জাহানেরটা তারা কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে তাদের এই গম্ভীর ও শান্ত স্বভাবের ছেলেটাও হয়তো কোনো রমণীর ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিয়েছে। বিষয়টা সে শিওর হয়েছে কিছুদিন আগে। অন্যদিকে বাবার এমন হাসি শুনে জাহান কিছুটা লজ্জা পায়। জাভিয়ান নিজের হাসি থামিয়ে বলে, তো এই কথাটা বলতে এতদিন লাগে? ভরসা ছিল না আমাদের উপর? আমরা কি তোমাদের দুই ভাইয়ের ভালোবাসায় ভিলেন হতাম, নাকি বোকা ছেলে? লাস্টের কথাগুলো জাভিয়ান আফসোসের সুরে বলে। জাহান এমন কথা শুনে অনুতপ্ত হয়। আসলে তাদের উচিত ছিল বিষয়টা আরও আগে বাবা মাকে জানিয়ে দেওয়া। জাভিয়ান হানিয়া ছেলের মেয়েদের সাথে সব সময় বন্ধুর মতো মিশেছে। সব সময় ভরসা, স্নেহ, ভালোবাসার মানুষ হয়ে তাদের 3 ভাই বোনের পাশে থেকে তাদের বাবা মা। সেই বাবা মাকেই নিজেদের জীবনের একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে তারা বড্ড বেশি দেরি করে ফেলেছে। জাহান মন খারাপ করে বলে, উই আর সরি বাবা, আসলে কিছু সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। ইটস ওকে আব্বু। তা আমরা কিন্তু জানি আমাদের রাজকুমারদের মন কে চুরি করেছে। কৌতূহলপূর্ণ গলায় কথাটা বলে জাভিয়ান। জাহান অবাক হয়ে যায় জাভিয়ানের কথা শুনে। সে জিজ্ঞেস করে, কিভাবে জানলে বাবা? ওয়েট, পুতুল বলেছে নিশ্চয়ই। নো মাই সান, সে তার ভাইদের সব সিক্রেটের নিজের পেটেই তালা দিয়ে রেখেছে। তাহলে কিভাবে জানলে? সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি জানতে পেরেছি আমার ছোট রাজকুমারের মনে আমাদের আদিবা মামনি, আর আমার বড় রাজকুমারের মনে রয়েছে। কার সাথে কথা বলছেন হায়ার বাবা? হানিয়ার প্রশ্নে জাভিয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, তারপর বলে, জাহানের সাথে কথা বলবে। হানিয়া চঞ্চল পায়ে তার কাছে এসে ফোনটা হাতে নিতে নিতে বলে, তার বলতেই দাও দাও। জাভিয়ান ফোনটা হানিয়ার কাছে নিয়ে দেয়। হানিয়া ব্যস্ত হয়ে পড়ে ছেলের সাথে কথা বলতে। এই প্রথম ছেলেটা তাদের ছেড়ে এতদিন বাড়ির বাইরে অবস্থান করছে। মায়ের মন তাই সব সময় ছটফট করে সন্তানের জন্য। বেশ কিছুক্ষণ কথা বলার পর জাভিয়ান ফোনটা নিজের কাছে নিয়ে লাউড স্পিকারে দিয়ে বলতে শুরু করে, তো যা বলছিলাম, তুমি কি বিয়েতে রাজি? দেখো, আমাদের তো বয়স হচ্ছে বাবা, তোমাদের সন্তান দেখে যেতে পারলে মরেও শান্তি পাবো। হায়ার বাবা। বাবা। দুদিক দিয়ে দুজন ধমকে উঠে জাভিয়ানকে। জাভিয়ান তাদের ধমক শুনে হেসে দেয়। হাত বাড়িয়ে প্রাণপ্রিয় স্ত্রীকে নিজের বুকে টেনে নেয়। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আহা, রাখছো কেন? কথার কথা বললাম তো। কথার কথাও বলবে না বাবা? তোমার কি এমন বয়স হয়েছে যে এখনই এসব ভাবছো? আজ ক্যাম্পে একজন বৃদ্ধ লোক এসেছিল, তার বয়স মিনিমাম 80 থেকে 85 হবে। তাও কি সুন্দর হেসে খেলে হাঁটছে, আর তুমি এই বয়সে এসব বলছো? দ্যাটস নট ফেয়ার বাবা। আচ্ছা, সরি, আর বলবো না। এবার আসল কথা বলো, তুমি কি বিয়েতে রাজি? জাহান একটু ভেবে দেখে সে যথেষ্ট সময় নিয়েছে আর মেহেরিমাকেও দিয়েছে। এছাড়া মেহেরিমাকে সে বলেছিল তার 2nd ইয়ার কমপ্লিট হলে বাসায় তাদের কথা জানাবে। মেহেরিমাও তখন নীরব সম্মতি দিয়েছিল, তাই এখন আর মানা করার কোনো প্রশ্নই আসে না। সে নির্দ্বিধায় বলে দেয়, তোমাদের কোনো সমস্যা না থাকলে আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ। তুমি কবে আসছো? আমি আর তোমার আম্মু চাচ্ছিলাম এই মাসের শেষের দিকে তোমাদের বিয়ের কাজটা সম্পন্ন করতে। সেই হিসেবে আর বেশি দিন বাকি নেই। তুমি তো জানোই 5 দিনের মতো আছে। তা তুমি কি বলো এ ব্যাপারে? আমার আসতে আরও 3-4 দিন লাগবে। এই সপ্তাহে আসতাম, কিন্তু একজন কলেই অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমাকে তার পরিবর্তে থাকতে হয়েছে। একজন ডাক্তার আসার কথা, সে না আসলে সময় বাড়তে পারে। ও, তাহলে ডেট তো তাহলে পেছাতে হবে। ডেট পেছানো লাগবে না, তোমরা বিয়ের প্রস্তুতি নিতে থাকো। আমি একদম বিয়ের দিন আগে এসে পৌঁছানোর চেষ্টা করব। তুমি শিওর তো? তাড়াহুড়োর কোনো দরকার নেই, তুমি আসলে পরেই না হয়। সমস্যা হবে না বাবা, আই উইল ম্যানেজ। আচ্ছা ঠিক আছে, তোমাদের মর্জি। এখন রাখছি তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। জাহান ফোনটা কেটে ইয়াহু বলে একটা চিৎকার দেয়। তার চিৎকারের আওয়াজে তার কলিগরা অবাক হয়ে তার দিকে তাকায়। জাহান তাদের তাকানো দেখে বুঝতে পারে হেসে খুশিতে কেমন বাচ্চাদের মতো পাগলামি করে ফেলেছে। পরবর্তী সকলের কাছে সরিও চায়। রাহা সেকেন্ড ইয়ার তো শেষ হলো, এখন ভাবছি ওর বিয়েটা দিয়ে দিব। ভালো একটা সম্বন্ধ পেয়েছি, কথা অনেকটাই পাকা হয়ে গিয়েছে। হয়তো এ মাসের শেষের দিকে বিয়ের ডেটটাও ঠিক করা হবে। শুতে যাওয়ার সময় রাহাত উক্ত কথাগুলো নিজ অর্ধাঙ্গিনীকে বলে। মুনতাহা স্বামীর কথা শুনে কয়েক সেকেন্ড জন্য স্তব্ধ হয়ে যায়। তার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, অথচ সে মা হয়ে কিছুই জানল না। বিষয়টা কষ্টদায়ক একজন মায়ের কাছে। মুনতাহা মনে মনে ভাবে, আমি কি এতটাই ফেল না যে আমার মেয়ের বিয়ে পাকা হয়ে গেল আর আমায় একটু জানানোরও প্রয়োজন বোধ করলো না রাহাত? নাকি সে আমায় তেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করে না? এই সংসারে আমার পরিচয়টা কি? রাহাতের স্ত্রী আর তার সন্তানের মা, এইটুকুই। আমার নিজের কোনো পরিচয় নেই, কোনো মতামত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমি নই। কি হলো, কিছু বলছি তোমায় আমি, তুমি কোন খেয়ালে ডুবে আসো? বিরক্ত হয়ে কথাগুলো বলে রাহাত। মুনতাহার ধ্যান ভঙ্গ হয়। সে উদাসীন ও নির্লিপ্ত গলায় বলে, ও আচ্ছা, ভালো তো। মুনতাহার এমন নির্লিপ্ততা দেখে রাহাত একটু অবাকই হয়। তাদের মেয়ের বিয়ে আর মা হিসেবে মুনতাহার কতটা উদাসীন সে অবাক হয়ে জিজ্ঞেস করে, ও আচ্ছা, মানে আমাদের মেয়ে এই চৌধুরী বংশের বড় সন্তানের বিয়ে হবে, সেখানে মা হিসাবে তুমি এতটা নির্লিপ্ত আচরণ কিভাবে করছো? আর এক্সাইটমেন্ট বা কোন উৎসাহ নেই কেন তোমার মাঝে মন? আমাকে না জানিয়ে সব ঠিক করে ফেললেন। ছেলেকে কি করে কিছুই তো জানলাম না আমি মা হিসেবে। তাহলে সেখানে আমার আগ্রহ দেখানোর কোনো মানে আছে কি? বরাবরের মতো এবারও মেয়ের জন্য কোনো সিদ্ধান্ত আপনি একা নিলেন। আমার থেকে মতামত নেবেন তো দূরের কথা, আমায় জানাচ্ছেন এসব অলরেডি ঠিক হয়ে যাওয়ার পর। সেখানে আমার থেকে আর কতই বা উৎসাহ আশা করতে পারেন? বিশ্বাস করুন, আপনি যদি বিয়ের আগের দিনও এই কথাটা বলতেন আমি বেশি একটা অবাক হতাম না, কারণ আমি বুঝে গিয়েছি আপনাদের জীবনে আমার উপস্থিতিও আমার মতামতের গুরুত্বপূর্ণ কতটুকু। মুনতাহা একটু থামে, শ্বাস নিয়ে আবারও বলা শুরু করে, কাকে কাকে ইনভাইট করতে হবে আর কেনাকাটার বিষয়টা কি আপনিই দেখবেন নাকি আমি দেখব, সেটাও জানিয়ে দিন। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ুন, কাল এটা নিয়ে কথা হবে। শুভরাত্রি। নিজের মতো কথাগুলো বলে মুনতাহা শুয়ে পড়ে নিজের জায়গায় রাহাতের দিকে পিঠ করে। রাহাত নিষ্প্রভ চোখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কথাগুলো তার বুকের কথাও একটা গিয়ে বাজে ভাবে আঘাত করছে। তারপর সেও শুয়ে পড়ে, কপালে হাত রেখে ভাবতে থাকে অনেক কিছুই। সে সাথে জ্বলতে থাকে বুকের গহীরে। খানিকটা ভয়ে ভয়ে আশিয়ান রুমের দিকে এগোচ্ছে। 9:30 বাসা থেকে বের হয়েছিল, ডিনার করে এখন 12টা বাজতে চলছে। হায়া নিশ্চয়ই রেগে মেগে ঘুমিয়ে পড়েছে। আশিয়ান বিড়বিড়িয়ে বলে, আল্লাহ, এবারের মতো বউটার রাগ কমিয়ে দাও। আশিয়ান দরজা খুলে ভেতরে প্রবেশ করে দরজাটা পুনরায় লাগিয়ে দেয়। পেছনের দিকে ঘুরে সে চমকে যায়। নিজের রুমটাকেই সে চিনতে পারছে না। হায়ার রুমের পুরো লুকই চেঞ্জ করে দিয়েছে। লাল ও কালো থিমে ঘরটা সাজিয়েছে হায়া, সাথে ক্যান্ডেলস তো রয়েছে। আশিয়ান হাঁ করে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা দেখতে থাকে। মেঝেতে লাল কালো হার্ট শেপ বেলুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আশিয়ানের নজরে আসে টি টেবিলের উপর মাঝারি সাইজের একটি রেড ভেলভেট কেকের উপর। আশিয়ান সেদিকে এগিয়ে যায়। টেবিলের কাছে সে দেখতে পায় কেকটার উপর হ্যাপি বার্থডে বড় সাহেব লেখা সুন্দর করে। পাশেই একটা কাঠ দেখতে পায়। আশিয়ান কৌতূহল বশত কাঠটা হাতে তুলে নিয়ে খুলে পড়তে শুরু করে। সেখানেও গুটি গুটি অক্ষরে লেখা রয়েছে। মনে হচ্ছে এই অবাধ্য মনটা আবারও কারো প্রেমে মজেছে। তার ভেতর স্পর্শ পাওয়ার জন্য রাতগুলো নিজের স্থায়িত্ব বাড়াচ্ছে। এবার কি আগলে নিবে সে নাকি অবহেলা করবে পূর্বের মতো? হায়া,
একবার দুবার বারবার পড়তে থাকে কথাগুলো আশিয়ান। যতই পড়ছে ততই অদ্ভুত লাগলো। প্রশান্তি তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। ঠোঁটের কোণে থাকা হাসিটাও চওড়া হচ্ছে বারবার। হঠাৎই আশিয়ানের মাথায় একটা প্রশ্ন আগমন ঘটে। হায়া কোথায়? যে এত কিছু করলো, এত সুন্দরভাবে তাকে সারপ্রাইজ করলো, সেই ব্যক্তিটি কোথায়? ভাগ্যবোধ হয় তার আশিয়ানের প্রতি আজ একটু বেশি সুপ্রসন্ন। তাই তো তার প্রশ্নের উত্তরগুলোর সাথে সাথেই পেয়ে গেল। খট করে একটা আওয়াজে আশিয়ান পেছনে ফিরে তাকালে মুগ্ধতায় সে স্থির হয়ে যায়। পাতলা ফিনফিনে কালো শাড়ি গায়ে জড়িয়ে আঁচল ঠিক করতে করতে ওয়াশরুম থেকে বের হচ্ছে হায়া। শর্ট হাতার ব্লাউজে তার ফর্সা বাহুদয় চক্ষু গোচর হতেই আশিয়ানের গলা শুকিয়ে কাটকাট হয়ে যায়। হায়া কোনো দিকে নজর না দিয়ে আপন মনে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। কাজল তুলে নিয়ে চোখে লাগাতে শুরু করে। ঘরটা আবসা অন্ধকার হয়ে থাকায় আশিয়ানের উপস্থিতি সে এখনো টের পায়নি। কাজল লাগানো শেষ করে ডার্ক রেড লিপস্টিক দিয়ে নিজের গোলাপের ন্যায় ওষ্ঠযুগল সুন্দর করে এঁকে নেয়। লিপস্টিক লাগানো শেষ করে ঠোঁটগুলো উঁচু করে পাউন্ড করে চুমুর মতো। দৃশ্যটা দেখে আশিয়ান অনুভব করে তার ভীষণ তৃষ্ণা পেয়েছে। সেটা কিসের আশা করি বলা লাগবে না। ব্যাস, তার শ্বাস কমপ্লিট। আয়নায় ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখতে থাকে হায়া। তখনই তার নজরে আসে নিজের পেছনে থাকা একটা ছায়ামূর্তিকে। হায়া ঝট করে পেছনে ফিরে দেখে এ আর কেউই না, তার বর সাহেব। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে নেয় সে। এতক্ষণ কোনো অস্থিরতা বা ভয় না লাগলেও আশিয়ানকে দেখার পর থেকে এক অজানা ভীতি তাকে আঁকড়ে ধরেছে। হায়া ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বেজে গিয়েছে। সে এক পা করে হেঁটে আশিয়ানের সামনে এসে উপস্থিত হয়। একটা লম্বা শ্বাস নিজের ভেতরে টেনে নিয়ে সেটা আবার সাথে সাথেই ত্যাগ করে দেয়। নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, শুভ জন্মদিন বর সাহেব। আশিয়ানের মনটা খুশিতে ভরে ওঠে। সে ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে বলে, ধন্যবাদ তোমায়। হায়া আশিয়ানের হাত ধরে তাকে টেবিলের সামনে নিয়ে আসে। ক্যান্ডেল জ্বালিয়ে একটা ছুরি আশিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নিন কাটুন। আশিয়ান ক্যান্ডেল নিভিয়ে কিছুটা কেক হায়াকে খাইয়ে দেয়। হায়াও তাকে কিছুটা খাইয়ে দেয়। সেই সাথে আশিয়ানের উঁচু নাকটায় ক্রিম লাগিয়ে দিয়ে খিলখিলিয়ে হেসে দেয়। আশিয়ান রাগ করতে গিয়েও হায়ার হাসি দেখে আর করতে পারে না। হায়া টেবিলের উপর থেকে একটা বক্স উঠিয়ে সেটা থেকে তার কেনা ঘড়িটা বের করে। তারপর সেটা আশিয়ানের হাতে পরিয়ে দেয়। মিষ্টি একটা হাসি দিয়ে বলে, পছন্দ হয়েছে? আশিয়ান ঘড়িটার দিকে তাকিয়ে দেখে তার ফেভারিট ব্র্যান্ডের থেকে ঘড়িটা নেওয়া হয়েছে। অপছন্দ হওয়ার কারণে নেই। আশিয়ান হায়ার ডান হাতটা টেনে নিয়ে সেটা নিজের ওষ্ঠ ছোঁয়া দেয়। সেই হাতটা নিজের গালে আলতো করে স্লাইড করতে করতে হাইস্কি গলায় বলে, ভীষণ সুন্দর হয়েছে সবকিছু। বেস্ট বার্থডে অফ মাই লাইফ। আশিয়ান মুখে দুলান বললেও তার চোখে বলছে অনেক কথাই। অনুমতি চাইছে কিছু একটার। হায়া সবটাই দেখে, বুঝে, হাঁসফাঁস করে উঠে। আশিয়ান থেকে চোখ সরিয়ে নেয় তৎক্ষণাৎ। হঠাৎই তার মনে পড়ে নিজের ফিলিংসগুলো নিয়ে লেখা কার্ডটা আশিয়ানকে দেওয়া হয়নি তার। সে টেবিলের দিকে তাকালে জায়গাটা খালি দেখতে পায়। হায়া আশিয়ানের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে বলে, 1 মিনিট, আমি আসছি। আশিয়ান তাকে সম্মতি দেয় যাওয়ার। হায়া আশেপাশে সম্ভাব্য সব জায়গায় খুঁজতে থাকে কার্ডটা, কিন্তু পায় না। আসলে আশিয়ানই কার্ডটা সোফায় বসার সময় নিজের পিছনে লুকিয়ে নিয়েছে, যেটা হায়া খেয়াল করেনি। আশিয়ান হায়ার মুখ থেকে 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস শুনতে চায় বলে এমনটা করছে। হায়া চিন্তিত হয়ে যায় কার্ডটা না পেয়ে। আজই তো বেস্ট একটা দিন আশিয়ানকে নিজের মনের কথা জানানোর, তাকে আপন করার। কোনো এক জড়তার কারণে সে মুখে বলতে পারছে না বলেই কার্ডটা লিখেছিল, কিন্তু সেটা না পাওয়ায় তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কাজল কালো চোখ জোড়ায় অশ্রুরা এসে ভিড় করতে থাকে। ক্ষণে ক্ষণে অনুমতি চাইতে থাকে গড়িয়ে পড়ার। এক সময় হায়ার অনুমতি ছাড়াই তার তুলতুলে গাল জোড়া বেয়ে গড়িয়ে পড়তে শুরু করে অবাধ্য অশ্রুকণা। কি খুঁজছো এমন পাগলের মতো? একটা ইম্পর্টেন্ট জিনিস। খুঁজতে খুঁজতে জবাব দেয় হায়া। গলাটা তার ভাঙা ভাঙা। আশিয়ানের বুকটা কেমন করে উঠল। মেয়েটা এত সুন্দর করে সেজে গুজে তাকে এমন চমৎকারভাবে সারপ্রাইজ দিল, আর সে কিনা নিজের স্বস্তির জন্য তাকে কাঁদালো। হায়া তার কাঁধটা তখন ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলোর
খুঁজতে ব্যস্ত। আশিয়ান বিড়াল পায়ে হেঁটে তার পিছনে উপস্থিত হয়। একটু ঝুঁকে হায়ার কানের কাছে নিজের মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলতে শুরু করে। মনে হচ্ছে এই অবাধ্য মনটা আবারও কারো প্রেমে মজেছে। তার গভীর স্পর্শ পাওয়ার জন্য রাতগুলো নিজের স্থায়িত্ব বাড়াচ্ছে। এবার কি আগলে নেবে সে, নাকি অবহেলা করবে পূর্বের মতো? এমন কিছু কি লেখা ছিল কার্ডটায়? হায়া চমকে আশিয়ানের দিকে ফিরে। আশিয়ানের ঠোঁটের কোণে তখন দুষ্টু হাসি ঝুলে রয়েছে, চোখেও ইশারায় লজ্জা দিতে ব্যস্ত। হায়া আশিয়ানের এমন হাসি দেখে লজ্জা পেয়ে যায়। সে মাথা নিচু করে ফেলে তৎক্ষণাৎ। আশিয়ান এক পা করে হায়ার দিকে আগাতে থাকে, আর হায়া এক পা করে পেছাতে থাকে। যেতে যেতে একদম ড্রেসিং টেবিলের সাথে লেগে যায় হায়া। আর কোনো যাওয়ার জায়গা নেই তার। মূলত সেও যেতে চাইছে না। আশিয়ান 2 আঙ্গুল দিয়ে হায়ার থুতনি ধরে মুখটা উঁচু করলে হায়া সাথে সাথেই চোখ জোড়া খিচে বন্ধ করে নেয়। আশিয়ান সেটা দেখে নিঃশব্দে হাসে। বৃদ্ধা আঙ্গুল দিয়ে হায়ার ঠোঁটের পাশে স্লাইড করতে করতে বলে, অনুমতি পাচ্ছে তাহলে গভীরভাবে স্পর্শ করা, পুরো তোমায়টাকে নিজের ভেতর আগলে নেওয়ার, হায়ার কানের কাছে আর একটু ঝুঁকে এসে বলে, আদরে আদরে পাগল করে দেওয়ার। আশিয়ানের এমন নেশালো কণ্ঠের বাণীতে হায়া নেতিয়ে পড়ে। শীত দ্বারা বয়ে ভালো লাগার শিহরণ বয়ে যায়। থরথরিয়ে কেঁপে ওঠে হায়ার মেলি কায়া। আশিয়ান আবারও বলে, অনুমতি পাচ্ছে কি? হায়া কাপা কাপা গলায় বলে, আমি তো আপনারই, আমার উপর পুরো অধিকার আছে আপনার, সেখানে অনুমতির প্রশ্ন কেন আসছে? আশিয়ানের হাসি আরো চওড়া হয়। বুকে প্রশান্তির বাতাস বয়ে যায়। সে হায়ার মাথার পেছনের চুল আলতো হাতে আঁকড়ে ধরে তার ললাটে প্রগাঢ় এক চুম্বন করে। হায়া আশিয়ানের বুকের কাছে টি শার্ট খামচে ধরে শক্ত করে। ললাটে চুম্বন দেওয়া শেষ হলে আশিয়ান ঠোঁট নেমে আসে হায়ার চোখে। সেখানেও সময় নিয়ে ভালোবাসার স্পর্শ দেয়। আশিয়ানের প্রতিটি স্পর্শে হায়া কেঁপে কেঁপে ওঠে। সব শেষে বাকি রয় হায়ার রেড লিপস্টিকে আচ্ছাদিত ওষ্ঠদ্বয়। সেদিকে তাকিয়ে আশিয়ান নেশা চলে যায়। আশিয়ান হায়ার কানের পেছনে 4 আঙ্গুল দিয়ে চেপে ধরে হায়ার মাথাটা নিজের মুখের আরো কাছে নিয়ে আসে। অস্থিরভাবে নিঃশ্বাসে ফেলে হায়াকে বোঝাতে চায় সে কতটা চাইছে হায়াকে। হায়া হয়তো বুঝে যায় স্বামীর অস্থিরতা, তাই সে নিজেও কিছুটা এগিয়ে এসে এক হাত দিয়ে আশিয়ানের ঘাড়ের পেছনে রাখে, আর এক হাত আগের থেকে শক্ত করে নিজের হাতের মুঠি। আশিয়ান বুঝে যায় হায়ার সম্মতি। সে আর কাল বিলম্ব না করে নিজের পুরুষালী ওষ্ঠ দ্বারা আঁকড়ে ধরে হায়ার গোলাপের ন্যায় ওষ্ঠ যুগল উদ্মাদের ন্যায় আদর দিতে থাকে হায়াকে। সময় পেরিয়ে যায় কিন্তু আশিয়ান ছাড়ে না হায়াকে, বরং ক্ষণে তার স্পর্শ আরো প্রগাঢ় হয়। হায়ার নিঃশ্বাস নিতে সামান্য সমস্যা হলেও সে সেটাকে পাত্তা দেয় না। সেও তাল মেলাতে থাকে স্বামীর সাথে। আশিয়ান চুম্বনরত অবস্থায় হায়াকে কোলে তুলে বেডের দিকে পা বাড়ায়। হায়াকে আলতো করে বেডে শুয়ে দিয়ে অস্থিরভাবে নিজের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে অজানায়। তারপর আবারও ব্যস্ত হয়ে পড়ে হায়াকে আদর করতে। বেশ কিছুক্ষণ পর ওষ্ঠ ভালোবাসার সমাপ্তি দেয় সে। মূলত হায়া শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করায় তাকে সমাপ্তি দিতে হয়। সে হায়ার কাঁধ থেকে আঁচল সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে বেশ জোরে এক কামড় লাগায়। হায়া ব্যথা তো পায় ঠিকই, কিন্তু সেই ব্যথাতেও আলাদা একটা ফিলিংস ছিল। সে আশিয়ানের উন্মুক্ত পিঠে নিজের নখ দাবিয়ে খামচে ধরে ক্ষত বিক্ষত করে দিতে থাকে নজর কাড়া সেই পিঠটা। আশিয়ান তার হাতের স্বাধীনতা দেয় ঠিকই, কিন্তু তার অন্যান্য সব স্বাধীনতা হরণ করে নেয়। আশিয়ান তার হায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, I swear, I'm trying to be a gentleman, but my mind keeps whispering wicked things. I usually listen to it more than my heart. কথাটা বলে আরও এক প্রগাঢ় কামড় বসিয়ে দেয় হায়ার কাঁধে। সময় তার আপন নিয়মে বইতে থাকে। রাত যত গভীর হয় আশিয়ানের ভালোবাসা তার স্পর্শ ততই গভীর হয়। অসহ্য রকমের বেদনাদায়ক সুখে ভাসিয়ে দিতে থাকে তার ননির পুতুলটাকে। হায়া তার এমন উন্মাদনায় ভালোবাসা দেখে একটাই প্রশ্ন করে, ভালোবাসে না আমায়? আশিয়ান অস্থিরভাবে নিঃশ্বাস নিতে নিতে বলে, ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোকে ছাড়া আমি ভেঙে পড়ি। নিজেকে চিনতে পারি না। তুই না থাকলে মনে হয় আশিয়ানটা কোথাও হারিয়ে গেছে। শুধু এক খোলা শূন্যতা বাকি থাকে। তুই আমার পাগলামি, তুই শান্তি।
হায়ার হাতের বাঁধন আরো শক্ত হয়। সে আশিয়ানের পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, শান্ত করতে চায়। সে পেয়েছে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে। পূর্বের মতো এবার সে খালি হাতে ফিরেনি, তাকে সম্পূর্ণ করে দিয়েছে উপরওয়ালা। কথাটা ভেবেই হায়ার চোখের কোণ বেয়ে সুখের অশ্রু গড়িয়ে পড়ে। সে ভাঙা ভাঙা গলায় বলে, একবার বলো না ভালোবাসি। আশিয়ান তার গলা ও বুকের মাঝামাঝি জায়গায় ঠোঁটের স্পর্শ দিতে দিতে বলে, মুখে বলাটাই কি সব? যদি মুখে বলি তাহলে স্পর্শ পাবি না, আর স্পর্শ পেতে চাইলে মুখে শুনতে পারবি না। হায়া আর কিছু বলে না, বলার মতো পরিস্থিতিতে থাকে না। মূলত সে আশিয়ানের ভালোবাসায় ভেসে যেতে থাকে ভালোবাসার রঙিন দুনিয়ায়। তাকে কিছু বলতে হয় না, কারণ ভাষা সেখানে পেছনে পড়ে গেছে। আশিয়ানের ভালোবাসা তাকে এক এমন জগতে টেনে নেয় যেখানে শব্দ নেই, আছে শুধু অনুভব। হায়া চোখ বন্ধ করে নেয়, আর তাতে আশিয়ানি হয়ে ওঠে তার একমাত্র সত্যি। এক প্রেমিক যুগল যখন নিজেদের আপন করে নেওয়ায় ব্যস্ত, সেখানে আরেক যুগল বিচ্ছেদের অপেক্ষায় প্রহরত। ভাগ্য যে তাদের উপর নির্মম হতে চলছে তারা হয়তো জানে অথবা জানে না।